এখানে কি ধরনের ফাজলামি হচ্ছে? নির্জানা ঝাড় প্রশ্ন জবাবে কলরব কোনো কথা বলো না, শুধু ঠোঁটের কোণে বাঁকা হাসিটা ধরে রাখলো। এরপর বেশ সময় নিয়ে আপদ মস্তস্ক নির্জানাকে পরখ করে গম্ভীর গলায় প্রশ্ন করলো, তুমি কেন ইয়ার? নির্জানা নিজের কুচকুচে কালো ভ্রুজোড়া কুচকে তীব্র বিরক্তিতে তাকালো ওর দিকে। ওপাশে দাঁড়িয়ে শান্ত আর অভিক মুখ টিপে হাসছে। কলরবের ভাবভঙ্গি এমন যেন নির্জানাকে সে আজ জীবনে প্রথম দেখলো। নির্জানা দাঁতে দাঁত চেপে গলার স্বর নিচু করে বলল, এসব ফাজলামি বন্ধ করো আর এক্ষুনি এখান থেকে যাও। সব কিছুর একটা লিমিট থাকে। কলরব একটু ঝুঁকে এসে বলল, এটা তোর নিজের বাড়ি না, যা খুশি বলবি। সিনিয়ররা যেটা জিজ্ঞেস করেছে সেটা উত্তর দাও। কিরে তোরা হাঁ করে দেখছিস কি, কিছু বল। শান্ত তৎক্ষণাৎ বলে উঠল, হাঁ হাঁ। বড় ভাইদের একটা সালাম না দিয়ে গটগট করে কোথায় যাত্রা যাওয়া হচ্ছে শুনি। কথাটা শেষ হতেই শান্ত পায়ের ওপর সজোরে একটা লাথি বসিয়ে দিল কলরব। শান্ত ব্যথায় ককড়িয়ে উঠো হতভম্ব চোখে তাকালো কলরবের দিকে। বোঝার চেষ্টা করলো হুট করে কি হলো। কলরব শান্তকে নিজের দিকে টেনে এনে দাঁতে দাঁত পিষে ফিসফিসিয়ে বলল, কে ওর ভাই? তোর বোন হবে ও? আমার না, সাগর। শান্ত ইশারায় ক্ষমা চেয়ে জিভ কাটলো। নির্জানা কিছু বোঝে ওঠার আগে কলরবে এক হাত বাড়িয়ে খপ করে নিজনারা কাঁধ থেকে তার কলেজ ব্যাগটা কেড়ে নিল। ব্যাগটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে দেখতে বলল, বাপ রে বাপ, এত বড় ব্যাগে ঠিক কি নিয়ে কলেজে এসেছিস তুমি? বাপের সব টাকা পয়সা। নির্জানা ক্ষুদ্র গলায় বলল, দেখো কলরব, যা করছো তা কিন্তু মোটেও ভালো হচ্ছে না রে। এই যে ভেতরে তো ফোন নিয়ে এসেছে দেখছি। তুমি কি জানো না বেবি, কলেজে ফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষেধ। এত বড় স্পর্ধা হয় কিভাবে? শেষের কথা বলার সময় কলরব চোখে চোখ রেখে চাইলো। নির্জানা তখনও রাগের দৃষ্টিতে চেয়ে রইল প্রাণে। কলরব ব্যাগ থেকে নির্জানা ফোন বের করে উল্টে পাল্টে দেখে বলল, বাহ, আইফোন। বড়লোকের মেয়ে তাই বুঝি এত দেমাক। কই, লকটা খোলো তো দেখি। নির্জানাকে অবশ্য লক খোলার জন্য মৃত্যুমাত্র কষ্ট করতে হলো না। কলরব নিজে হাতে ফোনটা নির্জানার মুখের সামনে ধরতেই ফেস আইডি ডিরেক্ট করে লকটা খুলে গেল। স্ক্রিনটা জ্বলে উঠতে কলরব শান্তর দিকে তাকিয়ে বলল, ওয়াও শান্ত, এই ফেক লকে প্রযুক্তিটা আসলে কে আবিষ্কার করেছে রে ভাই? ওরে পাইলে আজ আমি 10টা চুমু দিতাম। মাঠের চারপাশে ইতিমধ্যে বেশ কিছু কৌতূহলী ছেলে মেয়ে জড়ো হতে শুরু করেছে। সবার উৎসুক ও সন্ধানী দৃষ্টি নিয়ে জানার অস্বস্তি আর বিব্রত বোধে এক নিমিষেই হুবাহুব গুণ বাড়িয়ে দিল। তার ইচ্ছে হলো এখনই ঠাস ঠাস করে কয়েকটা চর এই ধৃত্য ছেলেটাকে গালে বসিয়ে দিত। প্রচণ্ড ক্ষোভ আর অপমানে ফর্সা মুখটা টকটক করে লাল হয়ে উঠেছে। রাগে নাসিকা পল্লব কাঁপছে থরথর করে। সে এক প্রকার অগ্নিদৃষ্টি মেরে চেয়ে রইল কলরবের প্রাণে। কলরব অবশ্য নির্জানার সেই রূপকে বিন্দুমাত্র পাত্তা দিল না। সে নির্বাক ভঙ্গিতে নির্জানার ফোন ঘেঁষে নিজের নাম্বারটা আনব্লক করতে করতে মুখ নিচু করেই বিড়বিড় করে বলতে লাগলো, ব্লক করেছো কেন? ব্লক করেছে ব্লক? তোর ওই টপ বাপকে সারা জীবন মতো ব্লক করে দেব, বেয়াদব কোথাকার। নিজের কাঙ্ক্ষিত কাজটুকু উদ্ধার হতে কলরব ফোনটা নির্জানার দিকে বাড়িয়ে দিল। মুখে একটা কৃত্রিম গম্ভীর্য ফুটিয়ে বলো, নাও তোমার ফোন। ভেতরে একটা জুয়ার অ্যাপ ছিল দেখলাম, ওটা ডিলিট করে দিয়েছে। আজকাল ছেলেদের যে কি একটা অবস্থা হয়েছে রে ভাই, একেবারে মাদের গেছে সব। এতটুকু বাচ্চা হাতে দামি ফোন তুলে দিলে তোরা এইসব অপকর্ম করবে? দেখো, এসব মোটেও ভালো কাজ না। উপদেশবাণী শেষ হওয়ার আগেই প্রচণ্ড একটা শব্দ প্রতিদ্বন্দ্বিতা হলো। কলরব চোখ তুলে দেখল নিজানা তার বাড়ানো হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সজরে ছুঁড়ে মেরেছে পাশের বিল্ডিংয়ের কংক্রিটের দেওয়ালে। মুহূর্তে আছাড় খেয়ে ফোনটা স্ক্রিনে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। উপস্থিত সবাই এ কাণ্ডে সম্পূর্ণ হতভম্ব হয়ে রইল। নির্জানা তখন রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি তোমাকে দেখে নেব কলরব। কলরব অবশ্য এতে একটুও দমে না গিয়ে উল্টো মৃদু হাসলো। সে নির্জানার কানের কাছাকাছি একটু ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, অবশ্যই দেখবি। তোর তো পূর্ণ অধিকার আছে আমাকে দেখার।
যখন ইচ্ছে তখন যা খুশি দেখতে পারিবি, সময় মতো সব দেখাবো। এখন তুই যা তো, নয়তো ক্লাস টেস্টের জন্য লেট হয়ে যাবে। নিজানা তপ্ত শ্বাস ফেলল। পাশে দাঁড়িয়ে থাকা অভিকের হাত থেকে নিজের ব্যাগটা কেড়ে নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। মাত্র 2 কদম এগিয়ে অমনি পেছন থেকে অলরাপ হাত টেনে ধরলো। কানের নিকট ঝুঁকে নিচু গলায় বলল, কিরে, চললি কোথায়? সালাম দিয়ে যাবি না? শোন, কলেজে শেষ করে সোজা ক্লাবে একবার আসবি। তোর সাথে একটা চূড়ান্ত বোঝাপড়া বাকি আছে। বেশি কিছু না, মাত্র 5টা চুমু খেয়ে তোকে ছেড়ে দেব। নিজানা তীব্র ইচ্ছে হলো পেছনে ফিরে ওর গালটা 2 হাতে টিপে ধরতে, নিজের ভেতরে ক্ষোভটুকু চেপে অবজ্ঞাসূচক গলায় বলল, ওসব তোমার স্বপ্নে সম্ভব। কলরব শব্দ করে মৃদু হাসলো। নির্জানা এই প্রতিক্রিয়া সে আগেই জানতো। বাঁকা চোখে চেয়ে রসিকতা সুরে বলল, বাহ, ফোনের ওয়ালপেপারে 24 ঘন্টা আমার ছবি সাজিয়ে রাখতে পারো, আর অনেকই না খাওয়ার পর সামনাসামনি আমি একটু চুমু খেতে চাইলে তা মহাদশে হয়ে গেল। এ তোমার কেমন বিচার বেবি? কথাটা শোনা মাত্র নিজানার মনের পায়ের তলা মাঠে যদি ফাঁক হয়ে যেত তবে সে সেখানে ঢুকে পড়তো। ইস, ফোনের মোহ স্ক্রিনের ওয়ালপেপারে যে আজও এই বাদরটার ছবি জলজল করছিল, সে সত্যটা সে রাগের মাথায় একেবারে বেমালুক ভুলে বসেছিল। লজ্জায় আর অপমানে নিজানা সেখানে আর এক মুহূর্তেও দাঁড়ালো না। গটগট প্রায় প্রায় দৌড়ে মাঠ পেরিয়ে চলে গেল। পেছনে কলরব উচ্চকিত বিজয়ের অষ্টহাসি তখনও নিজানার কানে তপ্ত ষোলোর মতো বিদেশে লাগলো। অবশেষে সমস্ত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বিকেলে 4টা ট্রেনে সবাই ময়মনসিংহ উদ্দেশ্যে রওনা দেবে। দিব্য ঠিক কিভাবে আশরাফ তালুকদারকে রাজি করিয়েছে তা এটা একটা রহস্য। অবশ্য দিব্য প্রতি আশরাফ তালুকদারকে দুর্বল বরাবরই বেশি। তবে এই সিদ্ধান্তে কুহু চেয়ে বেশি খুশি আর কেউ হয়নি। সে এখন ঘরে বড় আম আয়নাটার সামনে দাঁড়িয়ে মনের সুখে সজাগে সাজগোজ করছে। তবে কুহু এই আনন্দের মাঝে ব্যাঘাত ঘটিয়ে বেশ কিছুক্ষণ ধরে তার ঘরে এসে চুপচাপ বসে আছে কলরব। কোনো কথা নেই বাথা নেই, এক কোণে বসে আছে। কুহু ইতিমধ্যে বেশ কয়েকবার তাকে জিজ্ঞেস করলেও সে কোনো উত্তর দেয়নি। অবশেষে কোনো উপায় না পেয়ে কুহু আবারও চিরুনিটা হাতে নিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, তুমি কি করবে? যে তোমার আসলে কি চাই? কলরব কিছুটা আমতা আমতা করে বলল, আচ্ছা, ফুপিরা কি আমাদের সাথে যাচ্ছে? যাবে তো? কথাটা শোনা মাত্রই কলরব সোফা থেকে এক প্রকার লাফিয়ে উঠে দাঁড়ালো। শিওর যাবে তো? হ্যাঁ ভাইয়া, আব্বু তো একটু আগেই ফোন করে সবার যাওয়ার কথা কনফার্ম করলো। কলরব কিছুক্ষণ গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে চুপ করে রইল। ঘরের মেঝেতে কয়েকবার পায়চারি করে অত্যন্ত নিষ্পিত ভাব দেখে জিজ্ঞেস করলো, আর নির্জানা, ও কি যাবে? আসলে ও যদি এই যায় তবে আমি কোনো অবস্থাতে যাব না। তবে আগেভাবে একটু শিওর হয়ে নেছি আর কি। কুহু আয়না থেকে চোখ সরিয়ে বিরক্তিতে ভাইয়ের দিকে তাকালো। হাত নেড়ে বলল, তুমি আসলে নিজেকে ভাবোটা কি শুনি? টাইটানিক মুভির জ্যাক নাকি? এত দেমাক দেখানোর কিচ্ছু নেই। তুমি একদম নিশ্চিন্তে যেতে পারো। নির্জানার আগে সাফ জানিয়ে দিয়েছে যেহেতু তুমি যাচ্ছ তাই ও কোনোভাবে যাবে না। এই তো একটু আগেই ফুপি ফোন থেকে আমি নিজে ওর সাথে কথা বলেছি। কুহু কথা শুনে কলরবের মুখটা পলকে চুপসে গেল। এতক্ষণ ধরে মনের ভেতর বনে রাখা আশা ঘুরে যেন বালিশ পড়ে গেল। অত্যন্ত বিরল মনের মুখে বিড়বিড় করে বলো, এই ব্যাপার, তাহলে তো ভালোই সুযোগ। ইস, আমি যদি এইবার যেতে পারতাম। প্রভু ভুল করছে বলো কেন? এখনো যেতে পারবে না কেন? কলরব নিজের কপালটা এক হাত দিয়ে চেপে ধরে বেশ অসুস্থ ভান করে বলল, আসলে ইদানিং কাজের চাপে শরীরটা ঠিক ভালো লাগছে না রে। ওহো, খুব দুর্বল লাগছে। তোরা সবাই যা, আমি না হয় ভালো হয়ে পড়ে বার কোনো এক সময় গ্রামে ঘুরে আসবো। কুহু বলল, ঠিক আছে, যা ভালো বোঝো করো। তবে যাওয়ার আগে একটা সত্যি কথা বলো তো ভাইয়া, আজ হুট করে তুমি আমার সাথে এত মিষ্টি করে ভালো ব্যবহার কেন করছো? ডাল মেরে কোষ কালা হয়। কলরব জোরপূর্ণ একটু হাসলো। কুকুর মাথায় আলতো করে একটা গাঁট্টা মেরে, কি যেন সব উল্টাপাল্টা বকছিস, বকিস না। তুই তো আমার এই দুনিয়ার একমাত্র আদরের ছোট বোন। আমি তোকে খুব ভালোবাসি রে কাঠি।
ব্যস্ত তোর এই ভাইটাই নিজের ভালোবাসা একটু কম প্রকাশ করে এই যা। তুই তো অবশ, কিছু বুঝিস না কুহু। এমন আকম্বিত অভাবনীয় স্নেহ দেখে বোকার মতো দুপাশে মাথা নাড়ল। কলরব আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না, ধীরে পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। মায়া ভরা এই ভুবনের চাহনি কিছুই, আমি শুধু তোকে চাই মন, কাছে পেতে চাই। তুমি বা না কেন কিছুই বুঝি না, কেন আমি শুধু তোকে নিয়ে সব স্বপ্ন সাজাই। তুমি বিনা মন মানে না, তুমি বিনা বোঝে না বারণ, তুমি সারা মন কেমন কেমন লাগে না। সে হরণ মোবাইলে জল জল করছে, স্ক্রিনে অনবরত বেজে চলেছে গানটা। চোখ ধাঁধালো রঙিন লাইটে নিজে বিশাল স্টেজের উপর দাঁড়িয়ে গলার গিটার ঝুলিয়ে গলার সমস্ত সুরার ঢেলে দিয়ে গানটা গাইছে কলরব। কাল রাতে একটা কনসার্টে গিয়েছিল সে। ব্যান্ডে এই অনবরত পারফরমেন্স ভিডিও আজ সকালে তাদের অফিসিয়াল মিউজিকে পেজে পোস্ট করা হয়েছে। নির্জানা তাড়াতাড়ি এসো বেবি, টেনে ছেড়ে দেব তো। আমাদের এবার বেগতি উঠতে হবে। কমলাপুর রেলওয়ে স্টেশনে হইচই আর হুইলিয়েস ভিড়ে হঠাৎ ভেসে এলো ডাকটা। নির্জানা ঘোর কাটিয়ে চট করে চোখ তুলে তাকালো, ধীরে পায়ে এগিয়ে আস্তে আস্তে সাড়া দিয়ে বলে, আসছি মামা। ওদিকে ফোনের ওপাশে কয়েক সেকেন্ড ধরে কোনো সাড়া শব্দ না পেয়ে মৌনিতা পুনরায় ডেকে উঠল, ভাইয়া তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কলরব একদম স্তব্ধ হয়ে গেছে, যেন কিছুক্ষণের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বুকের ভেতরে স্পন্দনটা আচমকায় দ্বিগুণ গতিতে ছুটতে শুরু করেছে। তীব্র এক অস্বস্তি গ্রাস করলো তাকে। ধরা গলায় শুধালো, ভাবি তোমার পাশে তোমার পাশে কি নির্জানা আছে? মৌনিতা কিছুটা অবাক হয়ে এমন আকম্বিত প্রশ্ন, তবে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ নির্জানা তো আমাদের সাথেই আছে। আসলে আঙ্কেল শেষ মুহূর্তে আসতে পারলেন না, ওনার নাকি অফিসে ভীষণ জরুরি একটা মিটিং পড়ে গেছে, তাই ফুপি আর নির্জানা এখন আমাদের সাথে একই ট্রেনে যাচ্ছে। উত্তরটা শোনা মাত্রই কলরব একটা তপ্ত দীর্ঘশ্বাস পেল। ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠেছে তার। নিজেকে আর কিছুই ধরে রাখছে পারছে না সে। ব্যাকুল গলায় জিজ্ঞেস করে, ভাবি ট্রেন ছাড়তে ঠিক কতক্ষণ বাকি? প্রায় 20 মিনিটের মতো। আমি আসছি ভাবি। মৌনিতা বিস্ময় হয়ে বলল, কোথায় আসো তুমি? আমিও তোমাদের সাথে ময়মনসিংহে যাব। প্লিজ তুমি আব্বুকে একটু বলে ম্যানেজ করো। এসব কি বলছো ভাইয়া? এতক্ষণ ধরে না করলে এখন শেষ মুহূর্তে হুট করে কিভাবে সম্ভব? আগে কেন এলো না? মৌনিতা আসলে অন্য একটা দরকারি কথা বলতে ফোন করেছিল, কিন্তু কলরবের এই আকম্বিত কাণ্ডে সে বাকরুদ্ধ। কলরব অবশ্য কোনো যুক্তিসঙ্গত উত্তর খুঁজে পাওয়ার মতো মানসিক অবস্থায় ছিল না। অস্বস্তি হয়ে বলল, আসলে আসলে আমি তোমাদের সবাইকে খুব মিস করছি। তোমরা কিন্তু আমাকে ফেলে যাবে না। তোমরা যদি আমাকে রেখে যাও তবে আমি নিশ্চিত ফিরে এসে আমাকে আর আস্ত বা জ্যান্ত খুঁজে পাবে না। আমি আসছি। মাত্র 15 মিনিট রাখছি ফোন। কথাটা এক নিঃশ্বাসে বলে কলটা কেটে দিল কলরব। মৌনিতাকে আর পাল্টা কোনো প্রশ্ন করার ন্যূনতম সুযোগটুকুও দিল না। পাশে দাঁড়িয়ে থাকা কাব্য মৌনিতার অমন হাঁ হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মৌনিতা? কলরব ফুট করে কি বলো? মৌনিতা তখনও ফোনের স্ক্রিনের দিকে বোকার মতো তাকিয়ে থেকে অবাক গলায় বলল, ভাইয়া আসছে কাব্য। ও নাকি আমাদের সাথেই ট্রেনে ময়মনসিংহে যাবে। নির্জানা খুব ভালো করে জানতো কলরব যাচ্ছে না। কুহুই তো তাকে সংবাদটা দিয়েছে। সে ভেবেছিল কলরব যখন ইচ্ছে যাচ্ছে না, তখন তার যেতে আর কোনো বাধা নেই। কিন্তু এখন সে যে কিছুর বিপাকে পড়েছে তা কেবল সেই জানে। নির্জানা অগ্নিদৃষ্টি তখন কুহুর উপর নিবদ্ধ। কুহু অবশ্য অপরাধীর মতো মুখ নিচু করে বসে আছে। ট্রেনে একই বেগতি আলাদা আলাদা কেবিনে ভাগ করে দেওয়া হয়েছে। কায়েব, কুহু, নির্জানার অভিনয়ক একই কেবিনে বসেছে। সাথে রয়েছে আনা আনাইয়া। ও ট্রেনে গন্তব্যে পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে যাবে। দেখতে দেখতে ট্রেন ছাড়ার সময় ঘনিয়ে এলো। কোনো একটা কারণে ট্রেন ছাড়তে কয়েক মিনিট বিলম্বন হয়েছে। আর মাত্র 20 সাতেক বাকি। কিন্তু স্টেশনে কলরবের দূর দূরান্তর কোনো দেখা নেই। এত কম সময়ের মধ্যে ঢাকা এ জ্যাম ঠেলে সে কীভাবে স্টেশনে এসে পৌঁছাবে সেটাই মাথায় ঢুকছে না কাইয়েফের। সে বারবার কেবিনের জানালা দিয়ে বাইরে
ব্যাকুল হয়ে তাকাচ্ছিল। ঠিক তখনই প্ল্যাটফর্মে দেখা গেল তাকে। কলরব এলোমেলো চুল হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছে। কায়েব নেমে গিয়ে ওকে নিয়ে এলো। টেনে উঠে স্বস্তির নিঃশ্বাস পেল কলরব। তবে সেটা বেশিক্ষণ টিকল না। কেবিনে ঢুকে নিয়ে জানার ঠিক পাশে অভিনবকে বসতে থাকতে দেখে কলরবের ভেতরে রক্তে যেন মুহূর্তে আগুন ধরে গেল। মেজাজটা তার চড়ে গেল একেবারে সপ্তমে। কুহু মুখ বেঁকিয়ে বলল, সে তো শেষেমেশে আসবারই, তাহলে অতক্ষণ অত শত শর্তের নাটক মারার কি দরকার ছিল? এসে বসো। কলরব কুহুর মাথায় কোনো জবাব দিল না। সে ক্রমাগত নিজেকে সামলে কাইয়েপের পাশে গিয়ে বসলো। নিজ জানার অপর পাশে জানালার কোল ঘেঁষে কুহুর সাথে বসা, আর ওই পাশে আনায়াস আনায়ার বসে আছে অভিনব। কলরবের কুহুর ভেতর জ্বালনি আর অস্বস্তি ক্রমন্দর দ্বিগুণ হচ্ছে। পাশে জানালার পাশে বসা আনাইয়া, তার পাশে কায়েব। ঝিকঝিক শব্দে ট্রেন ছেড়ে দিল, কিন্তু নিজ জানার পাশে এভাবে অভিনবকে বসে থাকতে দেখে কলরবের অস্বস্তিতা বাড়তে লাগলো। সে উস্কো খুস্কো করতে করতে আচমকায় চেঁচিয়ে উঠে বলল, আমার মারাত্মক বমি পাচ্ছে, আমি জানালার পাশে বসবো। এই কুহু, ওর তো এখান থেকে। কুহু চোখ মুখ কুচকে বিরক্ত সুরে বলল, একদম না, আমি জানালা পাশ ছাড়বো না, অন্য কোথাও গিয়ে দেখো। কলরব বেশ কড়া সুরে ধমক দিল, বড় ভাইয়ের মুখের ওপর কথা বলছিস কুহু? চুপচাপ ও তো দেখেছিস আনাইয়া ওপাশে বসে আছে, আমি কি ওনাকে উঠতে বলবো? আর এখন যদি আমি সোজাসুজি তোদের সবার গায়ের উপর বমি করে দেই, তখন খুব ভালো লাগবে, তাই না? কুহু আর কোনো তর্ক করার সাহস পেল না, বাধ্য হয়ে উঠে দাঁড়ালো। কুহু ওঠার সাথে সাথে কলরব এক লাফে গিয়ে ধপ করে কুহুর সে ফাঁকা জায়গায়, অর্থাৎ নির্জানার গা ঘেঁষে বসে পড়লো। নির্জানা তা বুঝতে পেরে তৎক্ষণাৎ বসা থেকে উঠে যেতে চাইলো, কিন্তু ওঠার আগে সে অনুভব করলো কলরব নিজের একটা হাত দিয়ে নিমিষের ওই কোমরটা আড়ালে শক্ত করে জড়িয়ে ধরেছে। নির্জানার ক্ষুদ্র চোখে কলরবের প্রাণে তাকাতেই কলরব ওর একদম কাছাকাছি মুখ এনে দাঁতে দাঁত চেপে পিষে বিড়বিড় করে বলল, একদম চুপচাপ বসে থাকো, নয়তো এই চলন্ত ট্রেনে সবার সামনে আমি কি করে বসবো তা আমি নিজেও জানি না। আমার মেজাজ কিন্তু প্রচুর খারাপ হয়ে আছে। অতঃপর নিজের গলার স্বর কিছুটা স্বাভাবিক করে অভিনবের দিকে তাকিয়ে বলল, অভিনব, তুমি বরং কায়েবের পাশে গিয়ে বসো, কুহুকে ওখানে বসতে দাও। অভিনব আর কথা বাড়ালো না, সে উঠে গিয়ে কায়েবের পাশে বসলো। কুহু এসে অভিনবের জায়গায় বসলো। নিজেরা অস্বস্তি হতে লাগলো। সে আড়ালে বার কয়েক চেষ্টা করলো নিজের কোমরে থেকে কলরবের শক্ত হাতটা সরানো, কিন্তু কলরবের বাঁধন আগলা হওয়ার দূরে কথা বিন্দু পরিমাণ সরল না। নির্জানা আর কোনো উপায় না পেয়ে বিরক্ত চোখে চেয়ে নিল তপ্ত গলায়, হাতটা সরাও কলরব, আমি যাচ্ছি না কোথাও। কলরব ধীরে ধীরে ওর কোমর থেকে নিজের হাতটা আগলা করে ছেড়ে দিল। ট্রেনের অপর গতিতে ছুটে চলল। মাঝখানে সবার সাথে টুকটাক কথাবার্তা হলেও ধীরে ধীরে তা ঝিমিয়ে এলো। জানালার পাশে তখন গভীর অন্ধকার ঘনিয়ে এসেছে। ধতাপ শব্দ তুলে ট্রেনে ছুটে চলেছে আর নিঃস্ব স্বাদে। সারাদিনে ক্লান্তি আর চলন্ত ট্রেনের দোলানিতে একসময় কেবিনে সবাই প্রায় ঘুম ঢুকতে শুরু করলো। নির্জানা ক্লান্তিতে চোখ বুজে নিজের মাথাটা পাশে কুহুর কাঁধে আলতো করে এলিয়ে দিল। কলরব পুরোটা সময় পালকহীন চেয়ে ওর দিকে তাকিয়েছিল। সে আর এক মুহূর্তে দেরি করলো না। সতর্ক নির্জানা মাথাটা কুহুর কাঁধ থেকে সরিয়ে এনে নিজের কাঁধের উপর রাখলো। তারপর আলতো করে নিজের একটা বাহু জড়িয়ে ধরে নিল ওকে, যাতে ট্রেনের কোনো ঝাঁকুনিতে ওর ঘুমে ব্যাঘাত না ঘটে। অপর পাশে বসা অভিনবও তখন সজাগ ছিল। সে স্পষ্ট দেখতে পেল সবটা। কলরব টের পেল অভিনব জেগে আছে, কিন্তু সে স্পে তাকে দেখা না দেখার ভান করে চোখ সরিয়ে নিল। অভিনব অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখালো না, কেবল মনে মনে এক চিলেতে হাসলো। কলরবের এখন এক কোনো তিক্ত অতীত কিংবা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কিছুই ভাবতে ইচ্ছে করছে না। সমস্ত অভিযোগ আর দূরত্বর পর নিজানা এই উপস্থিতিতে তার বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের যন্ত্রণা যেন নিমিষে জুড়িয়ে গেল। এক অনিবিচারহীন সুখানুভূতি আর অদ্ভুত ভালো লাগা আচ্ছন্ন হয়ে উঠল তার চারপাশে পৃথিবীটা। পাপ্পা, আমাদের যেতে আর কতক্ষণ লাগবে? দিব্য প্রশ্ন বুকের মাথা রেখে ঘুমিয়ে পড়ল দিয়া।
একটু ঘুম ঘুম চোখ বুজে মাথা তুলে আধো আধো কণ্ঠে জিজ্ঞেস করলো সে। দিব্য মেয়েটার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, এই তো সোনা, আমরা প্রায় চলে এসেছি। জানালা দিয়ে তাকিয়ে থাকা ইভানার হঠাৎ উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠল, দিয়া দিয়া দেখ, ওই দেখ আগুনের ফুলকি, বোধহয় বাইরে কেউ বাজি ফাটাচ্ছে। দিয়া ভীষণ বিস্ময় নিয়ে চোখ পাতা টিপে টেনে জানালার বাইরে অন্ধকারের দিকে তাকালো। সেখানে ঝোপঝাড়ের ওপর ক্ষুদ্র ক্ষুদ্র সোনালি হলুদ আলোয় জেলে দল বেঁধে উড়ে বেড়াচ্ছে অজস্র জোনাকি। তবে ইহানের ভুল ধরা দিয়ে ইভান বেশ অসন্তুষ্টে প্রকাশ করলো। নিজের ছোট গাল দুটি গম্ভীর করে বলে, এগুলো মোটেও আগুনের ফুলকি বা বাজি নয় বুদ্ধ, এগুলো হলো জোনাকি। আমার আমাকে দাদি বলেছিল। দিয়ার হাত দিয়ে আলোগুলো দেখিয়ে আবার বলে উঠল জোনাকি, যে ওয়াও, সো বিউটিফুল। ইভান মাথা নাড়ালো। পাশে বসা ইভান মুগ্ধ চোখে ইভানের দিকে তাকিয়ে বলো, ইউ আর দ্য গ্রেট ব্রো, তুমি সব কিছু জানো। মামা জানো, আমাদের স্কুলের সবাই না ইভানকে খুব পছন্দ করে। মৌমিতা ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলো, তাই নাকি? কিন্তু আমি তো জানতাম সবাই আমার ইহান সোনাকে খুব ভালোবাসে। ইভানের সাথে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বাসে তো, তবে ইভানের ভাই কাছে সবাই পড়া না বুঝলে হেল্প নিতে আসে। ও কত প্রশংসা করে, ও তো পড়াশোনায় খুব ভালো, এজন্যই। দিব্য ইহানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন, আমাদের ইহান বাবু বুঝি পড়াশোনা করতে একদম ভালো লাগে না? আমি আসলে অত পড়তে চাই না চাচ্চু, আমি বড় হয়ে নায়ক হব, এবারের সুপারস্টার। তারপর চাচির মতো সুন্দর আর একটা মেয়েকে বিয়ে করব। সবাই একযোগে হেসে উঠল। নবনী আদর করে ইহানের গলাটা টেনে দিয়ে বলল, তাই নাকি? ঠিক আছে, ইহান যখন অনেক বড় হয়ে যাবে তখন আমরা সবাই মিলে ওর জন্য খুব একটা সুন্দর বউ নিয়ে আসবো। কাব্য অবশ্য ছেলের কথা শুনে বিরক্ত গলায় বলে উঠল, আশ্চর্য, এখনই বিয়ের কথা? এ সওয়াল আমার ছেলে কিভাবে হলো ভাই? নিশ্চিত বলেছিস ওসব ওই কলরবের কারসাজি? কলরবই ওকে এসব ভুলভাল কথা শিখিয়েছে। ওর সাথে মিশে মিশে দিন দিন বেয়াদব হচ্ছে, বলো কি না? এত কিছু ছেড়ে নায়ক হবে। দিব্য ভয়ে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলল, হুট করে বাচ্চাটাকে এভাবে ধমকাচ্ছিস কেন কাব্য? ও তো তেমনের কথাটা সহজভাবে বলেছে। তবে ইহান বাবু, নায়ক বা সুপারস্টার হতে হলেও পড়াশোনা করতে হয়। ততদিন তো মন দিয়ে পড়াশোনা করতে হবে, তাই না বলো? ইহান বাধ্য ছেলের মতন মাথা নিয়ে জিজ্ঞেস করে, চাচ্চু আপনি আমাকে লাইক করেন? দিব্য কিছুটা অবাক হলেও ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলো, অবশ্যই করি। ইহান তো আমাদের শোনা একটা বাচ্চা। কথা শুনে ইহান কিছুক্ষণ নিজম হয়ে চুপ করে রইল। তার ছোট্ট কপালে ভাবনার ভাঁজ যেন কোনো গভীর আর জটিল অঙ্ক মেলাচ্ছে মনের ভেতর। দিব্য সহ বাকি সবাই অত্যন্ত কৌতূহলী চোখে ওর দিকে তাকিয়ে রইল। সবাইকে হতভম্ব করে দিয়ে পূর্ণ গম্ভীর্য নিয়ে ইহান বলল, তাহলে আমি চাচ্চুর মতো বড় হয়ে গেলে আমাকে দিয়ার সাথে দেবেন? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প এই অবেলায় চলবে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।